শুধুমাত্র শব্দ দিয়ে লাখো মানুষের মন জয় কেড়ে নেওয়া শরীফ ওসমান হাদীকে শেষবারের মতো বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করেছেন তার যে ভালোবাসার মানুষরা। শেষ বিদায়ের জন্য কিন্তু অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু এই মুহূর্তে এসেছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। কালচারাল পরিবর্তনের জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে যিনি প্রাণপণে লড়ে গেছেন মৃত্যু, এরই মধ্যেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সংসদ সদস্যর যে পদ রয়েছে সেখানে। কিন্তু তার যে অসীম যাত্রা শুরু হয়ে গিয়েছে সেটিতেই কিন্তু দেশবাসীর যে হৃদয় সেটি কেড়ে নেওয়া এবং তাদের যে কান্না এবং তাদের যে আবেগের বহিঃপ্রকাশ সেটি কিন্তু দেখা গেছে গত কয়েকদিন ধরেই। হাদী যেদিনই গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিন থেকেই কিন্তু দেখা যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন রাজনৈতিক ব্যক্তি তেমনভাবে আসলে গড়ে না উঠলেও মাত্র 1.5 বছরের মতো সময়ে তিনি যেভাবে গড়ে উঠলেন, যেভাবে একটা ইতিহাস তৈরি করলেন সেটি কিন্তু একেবারেই বিরল। এমনটি লিখেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল হাদীর যে বিভিন্ন কথা এবং দেশ পরিবর্তনের যে ভাবনা তিনি ভেবেছিলেন, যে বীজ তিনি বপন করেছিলেন সেটি চারাগাছে রূপান্তরিত হবার আগেই আসলে কেড়ে নেওয়া হলো। এমনটি কিন্তু জানাচ্ছিলেন সাধারণ মানুষ। তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য, তাদের যে স্ট্যাটাস সেটিতে কিন্তু স্পষ্টভাবেই উঠে আসছিল সেটি। এবং সেই হাদীকে বিদায় জানানোর জন্যই কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার যে জানাজা সেটিতে উপস্থিত হতে এখনো কিন্তু সময় বাকি প্রায় 2 ঘন্টারও বেশি। কিন্তু এর আগেই মানুষের যে ঢল সেটি একেবারে স্পষ্টই প্রমাণ করে হাদী যে মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন তার একেবারে স্পষ্ট বহিঃপ্রকাশ এটি। আমরা সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে প্রবেশপথটি রয়েছে মানিক মিয়া এভিনিউর, সেখানে কিন্তু পুলিশ এবং র্যাব আনসার সদস্য সহ এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়েছে যে নিরাপত্তা সেটির জন্য। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সকল বয়সের শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু প্রবেশ করছেন। 2টায় জানাজা হবার কথা রয়েছে, বেলা 2টায় কিন্তু জানাজা হবার কথা রয়েছে এবং এর মধ্যেই কিন্তু সকল শ্রেণীর মানুষ তারা কিন্তু প্রবেশ করছেন শরীফ ওসমান হাদীর যে জানাজা তার জন্য দোয়া করার উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাদীকে বিদায় জানানোর যে স্থল, অর্থাৎ যেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু যান চলাচল বন্ধের যে ডিএমপির নির্দেশনা সেটি কিন্তু দেখতেই পাচ্ছিলেন। ডিএমপি নির্দেশনা অনুযায়ী কিন্তু এই সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং বাসের যে প্রবেশ পথ তৈরি অর্থাৎ নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে সেটিতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেই নিরাপত্তার কয়েক স্তরের যে নিরাপত্তা সেটিতে কিন্তু এক এক করে মানুষজন প্রবেশ করছে। প্রথমে যে ব্যারিকেড সেটি রয়েছে, ব্যারিকেডের পাশ দিয়ে মানুষ প্রবেশ করছেন। এরপর যে বাঁশ দিয়ে তৈরি করা যে গেট রয়েছে সেদিক দিয়ে প্রবেশ করার পর পুলিশ কিন্তু তাদেরকে আসলে চেক করছেন। এর আগে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল কোনো ধরনের ভারী ব্যাগ নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না এই জানাজা স্থলে, এবং তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ধরনের ব্যাগ এড়িয়ে যাবার কথাও বলা হয়েছিল ডিএমপির যে নির্দেশনা রয়েছে সেখানে। আমরা যদি দেখানোর চেষ্টা করি রাজধানীর মানিক মিয়া এভিনিউ ইতোমধ্যেই কিন্তু বেশ পূর্ণ হয়ে গেছে। এখনো বাকি জানাজার আরো 2 ঘন্টা। শরীফ ওসমান হাদী কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তার যে স্পষ্ট বাক্য উচ্চারিত হয়েছিল এবং তার যে প্রচেষ্টা তৈরি হয়েছিল নতুন বাংলাদেশের বিনির্মাণের যে ভাবনা তিনি ভেবেছিলেন এবং তিনি তার রাজনৈতিক জীবনের তিনি যে শুরু করেছিলেন সেখানে কিন্তু একটি ভিন্নতা তৈরি করেছিলেন তিনি। এবং সেখান থেকে কিন্তু তিনি বারবার করে বলে যাচ্ছিলেন যে যে ধরনের কালচার গড়ে উঠেছে এই বাংলাদেশে সেটির জন্য কিন্তু কালচারাল সেন্টারের মাধ্যমেই তিনি সেটির জবাব দিতে চেয়েছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করে। এবং সেখান থেকেই কিন্তু দেখা যাচ্ছিল শরীফ ওসমান হাদী তার যে শুরুর জায়গাটা সেটিতেই কিন্তু তিনি ব্যাপক উদ্দীপনা নিয়ে শুরু করেছিলেন। কিন্তু এরই মধ্যেই তার পেছনে লেগে যাওয়া যে গোষ্ঠী এবং তিনি কিন্তু আশঙ্কা করছিলেন যে যে কোনো সময় তার প্রাণ হরণ করা হতে পারে। কিন্তু সেখানেও তিনি দাবি জানিয়েছেন যে তিনি যতক্ষণ না পর্যন্ত তার মাথায় কিংবা বুকে গুলি চালানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি আসলে থামবেন না। ঠিক সেখান থেকে কিন্তু তিনি বারবার করে বলে যাচ্ছিলেন
যে তার উপর যদি কখনো আক্রমণ হয় কিংবা তাকে যদি কেউ হত্যাও করেন, তবুও কিন্তু তিনি বলে যাচ্ছিলেন যে সেই বিচারটি যেন হয় এবং সেই বিচারের ন্যায় বিচারের প্রত্যাশা করে কিন্তু তিনি তার যে একেবারে শেষ সময়ের অর্থাৎ জীবনের শেষ সময়টুকুতেও তিনি কিন্তু লড়ে গেছেন সত্যের পক্ষে। এবং শুধুমাত্র সেই শব্দ দিয়েই হাদির যে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া, সেটিতে কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলেন যে মানুষ, যে সাধারণ মানুষ, দেখা যাচ্ছিল যে একজন রাজনৈতিক ব্যক্তি গড়ে ওঠার পেছনে কয়েক যুগেরও সময় লেগে যেতে পারে। সেখান থেকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছানো, তার কথা গ্রহণ করা, সবকিছু মিলিয়ে কিন্তু খুব বেশি সময় নেননি হাদি। একেবারে অল্প সময়ের মধ্যে তিনি মানুষের হৃদয় কেড়ে নিয়েছিলেন এবং এর পরবর্তী সময়ের যে ইম্প্যাক্ট অর্থাৎ তার যে প্রভাব সেটি কিন্তু স্পষ্টই আজকে দেখা যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এর আগে 12 ডিসেম্বর শুক্রবার তিনি রাজধানীর পল্টনে কিন্তু তিনি গণসংযোগ করছিলেন তার নির্বাচনী প্রচারণার জন্য। এছাড়াও তিনি কিন্তু শুধুমাত্র জুমা নামাজি নয়, ফজর যে ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু করেছিলেন। অর্থাৎ ফজর নামাজের পর তিনি কিন্তু ক্যাম্পেইন করতেন এবং ফজরের আগেও তার বেশ কয়েকটি ভিডিও দেখা গেছে তিনি মানুষের হাতে হাতে তার যে লিফলেট সেটি প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে যুদ্ধ সেটি আসলে অল্প সময়ের নয়, এই যুদ্ধ দীর্ঘ সময়ের। এবং তিনি বারবার করে মেসেজ দিতে চেয়েছিলেন যে তিনি যে পরিবর্তন করবেন তেমনটি নয়, তিনি শুরুটি করেছেন। এবং তিনি বলেছিলেন যে তার যে ছেলে রয়েছে, তার মাত্র 7 মাস বয়সে যে ছেলে এবং তার উত্তরসূরিরা লড়ে যাবেন প্রাণপণে দেশের জন্য, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা করেছিলেন। রাজনৈতিক ব্যক্তিরা যেভাবে সাধারণ মানুষ যেখানে 2 এবং 2 যোগ করে যেখানে 4 গুনেন, সেখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা 2 এবং 2-এ কিন্তু তারা কিন্তু 22 গুনতেন। তারই কিন্তু প্রতিফলন ঘটিয়েছিলেন হাদি। এবং সেখান থেকে কিন্তু তিনি বলে যাচ্ছিলেন যে এই যে কালচারাল ফ্যাসিজম সেটি নির্মূলের যে প্রচেষ্টা সেটি কিন্তু করার আপ্রাণ প্রয়াস চালিয়েছেন। এবং তিনি বলছিলেন যে এই যুদ্ধটা দীর্ঘ, আমার একামাত্রই শেষ করতে হবে এই যুদ্ধ, এমনটি কথা নয়। দেশে এমন হাদি আরো গড়ে উঠবে এবং দেশের উপর যে আধিপত্য বিস্তারকারী যে দল, তাদের জন্য জেগে উঠবে মানুষ, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা করছিলেন। আমরা সেটি দেখানোর জন্যই যুক্ত ছিলাম যে হাদির যে বিদায়ী ঘন্টা সেটিতে কিন্তু একেবারেই তার যে প্রাণ কেড়ে নেওয়া সেটি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। এবং এই হাদি যে প্রস্থান করেছেন তার সামাজিক যোগাযোগের মাধ্যমের একের পর এক ভিডিও, তিনি মৃত্যুকেও ভয় পাননি। তাকে যখন হুমকি দেওয়া হয়েছিল তাকে হত্যা করবার, তিনি বলেছিলেন যে ইনসাফের পথে যদি তিনি একদিনও লড়ে মরে যেতে পারেন, তিনি কিন্তু সেখানে শহীদি মৃত্যু চেয়েছিলেন। সেই শহীদি মৃত্যুর যে কামনা সেটি কিন্তু পূর্ণ হলো হাদির। সেই শহীদি মৃত্যু নিয়েই তিনি কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে যাবার যে প্রয়াস চালিয়েছিলেন, সেই প্রয়াসের কিন্তু একেবারে প্রতিফলন ঘটলো। গতকালই কিন্তু হাদির যে মরদেহ সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। গত 12 অক্টোবর তাকে গুলি করার পর কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এবার কেয়ারে একটি অস্ত্রোপচার শেষে নিয়ে যাওয়া হয় নিবিড় পর্যবেক্ষণের জন্য। সেখানে কিন্তু কিছুটা স্থিতিশীল ছিলেন হাদি, তবে সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর তার যে একটি অপারেশন করার কথা রয়েছিল, অর্থাৎ বুলেটের যে অংশ বাকি ছিল তার মস্তিষ্কে, সেই অংশটি আসলে বের করার জন্যই কিন্তু তার অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া ছিল। কিন্তু যে নার্ভাল সিস্টেম, ডাক্তারের দেয়া যে কথাগুলো সেখান থেকে বলা হচ্ছিল যে সেটি এতটাই সূক্ষ্ম যে একেবারেই ক্ষুদ্র আঘাতেই কিন্তু একজন মানুষ প্রাণ হারাতে পারেন, সুস্থ মানুষ। সেখানে কিন্তু হাদি অনেক আগে থেকেই অচেতন ছিলেন, গুলি করার পর থেকেই। এত নির্মমতার যে দৃশ্য সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এবং হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার পেছনে কোটি টাকার যে লেনদেনের ঘটনা সেটিও কিন্তু উঠে এসেছিল বিভিন্ন গণমাধ্যমের খবরে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম। হাদিকে বিদায়ের জন্য মানুষের যে ঢল, এখনো পর্যন্ত বেলা 2টা বাজতে আরো 2 ঘন্টা বাকি। এর আগে থেকেই অর্থাৎ বেলা 10:30টা থেকেই কিন্তু মানুষের যে আগমন সেটি কিন্তু ঘটতে শুরু করেছে, মানুষ কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম। আমরা আবার যুক্ত হব, দৈনিক ডেস্টিনি থেকে যুক্ত ছিলাম। অবশ্যই আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।